নমস্কার, ওয়েলকাম টু এনবিও পডকাস্ট। আজ অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা পডকাস্ট নিয়ে এসেছি। আজকের পডকাস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা কথা বলবো পেটের সমস্যা নিয়ে। বাঙালিরা খুব বিখ্যাত পেটের সমস্যা নিয়ে, তো এই জন্য এই পডকাস্টটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আজ আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি আমাদের কাছে ডক্টর শুভদীপ দেকে, যিনি গাট হেলথ কনসালটেন্ট আর লাইফস্টাইল ডিজিজ রিভার্সাল এক্সপার্ট। মেডিকেল টার্ম হয়তো বুঝতে পারলেন না, এটা ডাক্তারবাবুর সাথে কথা বললেই ক্লিয়ার হয়ে যাবে। তো ডাক্তারবাবু নমস্কার, ওয়েলকাম টু এনবিও পডকাস্ট। যেটা আমি শুরুতেই বললাম যে বাঙালিরা খুব বিখ্যাত পেটের সমস্যা নিয়ে, আর আমাদের ইন জেনারেলও দুটো রোগ নিয়ে আমরা খুব কমনলি পরিচিত, একটা হলো পেট ব্যথা, একটা মাথা ব্যথা। তো গাট হেলথ যেটা আমরা বলে থাকি, তো এই গাট হেলথ নিয়ে যদি আপনি একটু কিছু বলেন, দর্শকরাও জানতে পারবে। অ্যাকচুয়ালি গাট হেলথ বলতে স্পেসিফিক কোনো পেটের সমস্যা বা পেটের কোনো রোগ যদি আমরা ভাবি, ওটা ভাবাটা ভুল হবে। কারণ হচ্ছে আমাদের একটা সেইং আছে, মানে হিন্দিতে, মানে পেট আচ্ছা তো সব আচ্ছা। আর সিমিলারলি ইংলিশেও একটা টার্মিনোলজি আছে বা সেইংই আছে যে ইউ আর হোয়াট ইউ ইট। ঠিক আছে, মানে আপনি যা যা খাচ্ছেন, আপনার শরীরে যা যা যাচ্ছে, সেটা ইয়া তো মেটাবোলাইজ হবে, মেটাবোলাইজ মানে ইউজ হবে বডির জন্য, কিংবা সেটা টক্সিসিটি তৈরি করবে, ইয়া তো টক্সিন তৈরি হলো, কিংবা এটা আমার বডি নিউট্রিয়েন্ট হিসাবে অ্যাবজর্ব করবে। তো এই জন্য বললাম যে গাট হেলথ মানে পুরোটাই ওভারঅল হেলথ। রিজন হচ্ছে যে শুধু ধরুন এবার কেউ খেলো কোনো খাবার, তো সেটা যদি এখন আমাদের ব্লাডের মধ্যে সুগার হিসাবে টক্সিন জমে, তো ডায়াবেটিস হচ্ছে। মানে আমাদের যদি এখন শিরাতে বা আর্টারিতে যদি কোলেস্ট্রল জমে, কোলেস্ট্রল যদি অ্যাবজর্ব না হয়, তার মানে আমাদের কোলেস্ট্রলের প্রবলেম হচ্ছে। সো টোটাল গাট হেলথ যদি ঠিক থাকে, বা পেট যদি আমাদের ঠিক থাকে, পেট যদি ঠিকঠাক অ্যাবজর্ব করে, তাহলে আমাদের ওভারঅল হেলথটা ঠিক থাকে। তো স্পেসিফিক গাট হেলথ বলে কিছু হয় না, মানে গাট হেলথ মানে ওভারঅল হেলথ। মানে গ্যাস্ট্রো লাইনে যেটা আমরা বলি, এই জন্যই পেটকে বলা হয় সেকেন্ড ব্রেন অফ দ্য বডি। এই আপনি বললেন যে মাথা ব্যথা, কারণ এখন পেটের ব্যথা বা পেটে গ্যাস বা এইসব টার্মিনোলজি যখনই পেশেন্ট বলে আমাদেরকে, তখন তার সাথে একটা প্রবলেম পেশেন্টে থাকে, বলে গ্যাস মাথায় উঠে গেছে। ঠিক। অ্যাকচুয়ালি টু সাম এক্সটেন্ট ওরা কারেক্ট, যে গ্যাস তো মাথায় ওঠে না, কিন্তু তার থেকে অনেক সাইকোসিস বা অনেক সাইকিয়াট্রিক ডিজিজেস স্টার্ট হয়ে যায় হওয়া। ডাক্তারবাবু, এবার আরেকটা প্রসঙ্গে যেতে যাচ্ছি। ঠিক আছে, সেটা হলো আমি পার্সোনাল একটা ব্যাপার নিয়েই বলছি। মানে আমি অ্যাকচুয়ালি এটা আমার বাবারই ক্রেডিটটা যায় আর কি। ছোটবেলার থেকে ওষুধ খুব কমই খেয়েছি, মানে বাবা একটু আয়ুর্বেদিকে বিশ্বাস বেশি করেন। সর্দি হলে ওই শিউলি ফুলের পাতা, বাসক পাতা, এইরকম করেই বড় হয়েছে। তা আমি সত্যি বলতে গেলে ওষুধের ব্যাপারে খুবই কাঁচা। কিন্তু কেন আমি কথাটা বললাম, আমার আশেপাশে যাকে দেখি, ইভেন আমার ওয়াইফও দেখছি যে আজকাল মানে ডাক্তার না হয়েও অনেকেই ডাক্তার। মানে একটা কিছু যদি কারোর হয়, পেটে ব্যথা, মাথা ব্যথা, অনেক ওষুধের নাম সবাই বলতে পারে। একটু ইন্টারাপ্ট করছি এখানে, তো এইটা একদিক দিয়ে কিন্তু সুবিধা, কারণ আমাদের সমাজে ডাক্তারের সত্যি কমই আছে। এবার ডাক্তার না হয়ে ডাক্তার হওয়াটা ঠিক, যদি সে ঠিকঠাক সার্ভিস দিতে পারে সোসাইটিকে। ঠিক ঠিক ঠিক। না, আমি কেন মেনলি বলতে গেছিলাম কথাটা, যেহেতু সবাই এত ওষুধ খায় দেখেই তো জানে, নাম জানে, রিকমেন্ডও করে। তো এবার ইউজ করেছে নিজের উপরে, সেটা থেকেও জানে, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নিয়ে। ঠিক ঠিক। তো গ্যাসের কথা যখন আসে, তখন আমরা টিভিতেও অনেক অ্যাড দেখি, ইনো, তারপরে গ্যাসোফাস্ট, এসব খুব মানে প্রচলিত। এই যে ইনো, গ্যাস হলেই আমি ইনো খেয়ে নিলাম, পুদিনহারা খেয়ে নিলাম, এটার কি কোনো সাইড এফেক্ট? এর বাইরে আপনি অন্য কোনো ওষুধ খাননি, যেমন ধরুন প্যান্টোপ্রাজল, প্যান্ডি বা ওমোপ্রাজল? কারণ কেন বলছি, কারণ পুদিনহারা তো আমার ডোমেন না বেসিক্যালি, কিন্তু ইটস ডেফিনেটলি একটা মেডিসিন তো বটেই। তো এইটা অনেকেই জানে না যে টোটাল, যদি আমি এখন রিপোর্টে যাই, যে রিসার্চে, যে টোটাল ইয়ারলি বেসিসে যদি এখন কোনো লোকের গ্যাসের ওষুধ খাওয়ার হিসাব আসে, ওটা জানেন আপনি কতদিন হতে পারে? ইন্ডিয়ান পপুলেশনেরই বলছি আমি, আফ্রিকান এশিয়ানে যাচ্ছি না। এশিয়ান তো অফকোর্স ইন্ডিয়ানই আসলো, ইউরোপিয়ান পপুলেশনে আমি গেলাম না। দ্যাট ইজ 42 days ইন আ ইয়ার। আচ্ছা, তার মানে কিন্তু খুব ভালো, মানে খুব বাজে হিসাব না। মানে 42টাকে, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, তো যারা ধরুন ফাস্ট লাইফ লিড করে, বেশি ফাস্টফুডের উপরে আছে, কিংবা বাইরের খাবার খেতে হচ্ছে বেশি, তো সেখানে কিন্তু 50-55 days হতেই পারে, যেহেতু সে পারছে না বাড়ির হোমমেড ফুড নিতে। তো 55 days যখনই হচ্ছে, তো ওটা হিসাব করবেন যে 4 to 5 days ইন আ মান্থ দাঁড়াচ্ছে। ঠিক আছে, সেটা এই জন্যই রিসার্চে লেখা আছে যে ওয়ান্স ইন আ উইক যদি কোনো প্রবলেম হয় গ্যাস অম্বলে, তখন আপনি খেলেন, কোনো অসুবিধা পড়বে না। কারণ এইটা যেটা অনেকে বোঝে না, যে কিছু হলো দুম করে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিল, সে প্যান্ডি হোক, ওমেপ্রাজল হোক, বা অন্য কোনো, মানে যে কোনো H2 রিসেপ্টর ব্লকার, আমাদের পিপিআই আছে,
পিপিআই ব্লকার আছে, বিভিন্ন রকম এন্টিটিস আছে। তো সেটা যেটাই খাচ্ছে ওরা কিন্তু স্টমাক অ্যাসিডটাকে কমাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর এই স্টমাক অ্যাসিডই কিন্তু আবার আমাদের খাবার হজমও করায়, হেল্প করে। তো আমি ম্যাক্সিমাম পেশেন্টসদেরকে এটাই বলতে চাইবো যে যখনই আমাদের কাছে আসছেন তারা 7 মাস 6 মাস কিংবা মিনিমাম 3 মাস ধরে গ্যাসের ওষুধ খেয়ে আসছেন, এবং তারপরেই কমপ্লেনগুলো আসছে হচ্ছে যে পেট ফুলে থাকছে, কিংবা কিছু খেলেই অল্প কিছু খেলে তাড়াতাড়ি পেট ভরে যাচ্ছে, যেটাকে আমাদের টার্মে আর্লি স্যাটাইটি বলা হয়। মানে ওইটা অ্যাকচুয়ালি ওর পেট ভরছে না, ও খাচ্ছে কিন্তু ব্লোটিং হয়ে যাচ্ছে, তাতে পেটটা এতটাই মানে গ্যাস দিয়ে ভরে যাচ্ছে যে খেতে পারছে না বেসিক্যালি পেশেন্টটা। তো সেটা কিন্তু ক্রনিক যদি কেউ গ্যাসের ওষুধ ইউজ করে তো আমাদের স্টমাক অ্যাসিডটা নর্মাল কোনো ফুডও হজম করতে পারে না। সো এতটাই ডাউন হয়ে যায় যে সাধারণ কোনো খাবার খেলেও সেটা মানে সে ডাইজেস্ট করতে পারছে না। সুতরাং ক্রনিক কোনো মানে গ্যাসের ওষুধ খেলে এই প্রবলেমগুলো তো আসতেই পারে, তার সাথে সাথে লিভারেরও প্রবলেম আসে। কারণ যেই স্টমাক অ্যাসিডটা আমাদের বডিতে খাবার হজম করছে, তো সেই আগে প্রথম পয়েন্টে বললাম যদি হজম না করে তাহলে টক্সিসিটি হবে। তো এনি কাইন্ড অফ টক্সিসিটি বডিতে যখনই যাবে তখন কিন্তু তার অনেক রকম রোগ ধীরে ধীরে আসতে থাকবে। এটাকে আমাদের টার্মে বলা হয় হাইপোক্লোরহাইড্রিয়া, যেটা অনেকে আমরা হিসাবই করতে যাই না যে মানে মানে লোকে অ্যাসিডের ওষুধ খাচ্ছে কিন্তু অ্যাসিড যে কমতেও পারে এটা অনেকে জানেই না। আচ্ছা, আর অ্যাসিডের যে দরকারও আছে, যেটা অ্যাসিডের দরকারও আছে, কারেক্ট, সেটাও অনেকে জানে না। এবং স্টমাক অ্যাসিড যখন লো থাকে সেটাকে ইনিশিয়ালি আমাদেরকে হাই করতে হয়, এবং সেটা হাই করতে গেলেও তখন অনেক রকম প্রবলেম আছে যে কারোর একটু বেশি হাই হচ্ছে কি না, কতটা সে টলারেট করতে পারছে, কারণ বেশি হাই হয়ে গেলে তো অন্যদিকে ব্যাকফায়ার করবে জিনিসটা। সেই হিসাবে বুঝলাম ডাক্তারবাবু, হ্যাঁ যে ইনো বা যেটার কথা আমি বললাম মাঝে মধ্যে খাও ঠিক আছে, কিন্তু রেগুলার হ্যাঁ মাঝের মধ্যে খাও তো ঠিক আছে, কিন্তু তার আগে সবচেয়ে বেশি দরকার যেটা কি কারণে হচ্ছে কারণটা জেনে জানা, কারণটা জানতে হবে। কারণ এই যে বললাম ইনো বা আপনি যে পুদিনারা বলছেন বা যেটাই বলছেন, তো বা আমাদের লাইনে আমি যে বললাম এতগুলো নাম, যে ওমেপ্রাজল, ডমপ্রিডন কি প্যান্টোপ্রাজল, এগুলো সবই অফকোর্স মানে গ্যাসেরই ওষুধ, কিন্তু প্রত্যেকটা মেডিসিনের একটা ইউটিলিটি থাকে, যে আমি কোন পেশেন্টকে এসমোপ্রাজল দেবো, কোন পেশেন্টকে ওমোপ্রাজল দেবো, সেটাও কিন্তু ডিপেন্ড করে পেশেন্টের অনেক ডিটেলস হিস্ট্রি থেকে। যে কারোর যদি কোলেস্ট্রল ওষুধ চলে তাকে কিন্তু ওমেপ্রাজল ইজ নট দ্য ড্রাগ অফ চয়েস, তাকে এসমোপ্রাজলও দিতে পারবো না, তাকে র্যানিটিডিন হয়তো দিতে হতে পারে। কারণ যদি এগুলো দিই তাহলে তার অন্য জিনিসগুলো আরও মানে যেই মার্কাসগুলো হয়, যেমন কোলেস্ট্রলের হলো বা হার্টের দিকে কোনো প্রবলেম হলো, সেগুলো বেড়ে যেতে পারে। তো এরকম না যে মানে যে কোনো যোগকে যে কোনো ওষুধ দিয়ে দেওয়া যাবে। আমার ওপরে ভালো মানে যেটা বলতে চাইছি, ওয়ান সাইজ ফিটস অল এই কনসেপ্টটা মানে অ্যাটলিস্ট গ্যাসের ওষুধে কাজ করবে না, ইনফ্যাক্ট কোনো ওষুধেই কাজ করা উচিত না। আচ্ছা আচ্ছা, কারণ যেটা আমার উপরে কাজ করেছে হয়তো সেম ফুড আইটেম খেয়েই করেছে, কিন্তু সেটা আরেকজনের উপরে কাজ নাও করতে পারে। কারণ এখন মানে এতটাই আমাদের মিউটেশন হচ্ছে ধীরে ধীরে ভেতরে না জিনিসপত্র, মানে বাইরের খাওয়া দাওয়া খেয়ে, যে জেনেটিক ম্যাপিং হিসাবে আমাদের ট্রিটমেন্টটা করতে হয়। এভরি পার্সন অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ আ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, এটা ভেবে নিয়ে কাজ করতে হবে। মানে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের সাথে কনসাল্ট করে করতে হবে। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে ইউ শুড নো দ্য রুট কজ, কী কারণে হচ্ছে, ডোন্ট ট্রিট দ্য সিমটমস। আপনি তো একটা গ্যাসের ওষুধ খেলে আপনার সিমটম কমছে, কিন্তু ওষুধটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আপনি ফিরে যাচ্ছেন, আবার আপনার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, আবার বুক জ্বালা শুরু হয়ে যায়, তার মানে তো আপনার সিমটম কমলো, আপনার কি ডিজিজটা কমলো? ডিজিজ কমলো না। আর উইদাউট মেডিসিন যখনই সিমটম ফিরে আসছে ডেফিনেটলি ডিজিজ তো আপনার বডিতে আছেই। তো ডিজিজের রুট কজের ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফোকাস করা এই কেসে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি কথার মধ্যে উল্লেখ করেছিলেন যে খাবারের ব্যাপারটা, যারা বাইরে চাকরি সূত্রে থাকে, একদম একদম, স্টুডেন্টরা বাইরে থাকে, তাদেরকে বাইরের খাবার খেতেই হয়, খেতেই হবে একদম। এই যে বাইরের খাবার খাওয়া বা আমরাও যে অনেক সময় খেয়ে থাকি মোমো, চাউমিন, এইসব, এগুলো একটু যদি বলেন, যেটা আমরা কমনলি শুনি যে খাওয়া উচিত না। মোমো চাউমিন তো পড়ে গেল ফাস্ট ফুডে, তো এরকম তো কোনো স্টুডেন্ট হবে না যে মোমো চাউমিন না খেয়ে পড়াশোনা করতে পারবে না। কিন্তু আমি তাদের কথা বলছিলাম যে যারা ধরুন মানে কোচিং পড়তে গেল বাইরে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেল, কি ওয়েস্ট বেঙ্গলেই হয়তো শিলিগুড়ি থেকে কলকাতাতেই পড়তে গেল, তো তাকে তো বাইরের খাবার খেতে হবে, মানে মেসে হোক বা যেটা বাড়ির মানে বাড়ির খাবার তো সে পাবে না। তো আমি সেই ক্ষেত্রে বলছিলাম, আমি ফাস্ট ফুডটাতেও আসছি, ওই পয়েন্টটাতেও আসছি। সেখানে কি করা উচিত স্টুডেন্টদের, যে বেসিক যে আমাদের ফুড আইটেমসগুলো হয়, যেমন মানে রাইস হলো বা রুটি হলো, সবজি হলো, খুব থিক গ্রেভি আইটেম যেটা, ওটার থেকে বেঁচে থাকতে হবে। মেন যে মানে যেটা খারাপ করতে পারে সেটা হচ্ছে থিক গ্রেভি আইটেমই আমাদের খারাপ করে, মানে মশলাদার খাওয়া। রিজন হ্যাঁ, এই যে মশলাটা বলে, মশলাটা প্রবলেম করে না। মশলাটা যদি ফ্রাই করতে থাকি তো সেটা আমি অয়েল দিয়েই করবো, ঠিক। অ্যান্ড এনি ফ্যাট লিকুইড অ্যাট রুম টেম্পারেচার ইজ অয়েল।
অয়েলের কোনো ডেফিনেশন হয় না। মানে আপনি যে কোনো জায়গায় এখন তো ইউটিউব বা গুগলে সব কিছুই অ্যাভেলেবেল আছে, আপনি অয়েলে যখনই কম্পোজিশনে যাবেন তখন দেখবেন যে সে 1 গ্রাম অফ অয়েল, বা 1 গ্রাম তো পারবেন না, ধরুন 10 গ্রামস অয়েল যদি হয়, তো দ্যাট ইজ ইকুয়াল টু 100 ক্যালোরিজ। তো 1 গ্রাম ফ্যাট ইজ ইকুয়াল টু 9 ক্যালোরিজ। তো 10 ইন্টু 9 90 হলো। তো 10 যেটা থাকছে সেটাও কিন্তু এক রকমের ফ্যাটই হচ্ছে, বাট অন্য কোনো নিউট্রিশন তার মধ্যে নেই, সির্ফ ফ্যাট থাকছে, অ্যান্ড দ্যাট ইজ ব্যাড ফ্যাট। ঠিক আছে, তো ওই জন্যই বললাম যে গ্রেভি যেটা মশালেদার হচ্ছে, মশালা আমাদের তো অলরেডি কিচেনে অনেক দিন ধরেই অ্যাভেলেবেল আছে, সেটা তো বাড়িতেও সে খেয়েছে। সেটা যখনই কষানো হচ্ছে তেলে, তো তেলের পরিমাণ যদি বেশি থাকে রান্নায়, সেটা ইজ গোয়িং টু এফেক্ট ইউ, ওটাতেই প্রবলেম হবে। তেলের কথা যখন বললেন, হ্যাঁ, তেলের মধ্যেও তো অনেক ক্যাটাগরি আছে, যেরকম মাস্টার্ড অয়েল, রিফাইন অয়েল। এখন একটা মানুষের ভিতরে আছে যে রিফাইন অয়েল খেলেই ভালো, তো আমি ওই যে বললাম যে ডেফিনিশন চেঞ্জ হবে না। এনি ফ্যাট লিকুইড এট রুম টেম্পারেচার ইজ অয়েল, সে মাস্টার্ডই হোক, রিফাইন্ডই হোক, যেটাই হোক। ঠিক। তো আর এবং ফ্যাটেরও যদি হিসাবে আসি, তো এখন তো অনেক রকম থিওরি বেরিয়েছে। আর কিছুক্ষণ আগে আমি বললাম যে ওয়ান সাইজ ফিটস অল জিনিসটা হয় না, কিন্তু একটা মানে অ্যাভারেজ আইডিয়া লোক নিতে পারে। যেমন ধরুন, যদি কারোর বডি ওয়েট সে 70 কিলোস হয়, তো তার সারাদিনে ম্যাক্সিমাম ফ্যাট যাবে হচ্ছে 56 গ্রামস পার ডে। এবার যদি 56 গ্রামসের মধ্যে সে তেলটাকে ইনক্লুড করতে পারে ওই লেভেলে, তো এনি অয়েল ইজ গুড ফর দ্যাট পারসন, মানে বিয়ন্ড দ্যাট লিমিট না গেলেই হলো। সুতরাং সেখানে মাস্টার্ড আর রিফাইন্ডে সেরকম অ্যাজ সাচ কোনো সোর্স নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন ধরুন থাইরয়েডের পেশেন্ট যদি থাকে, তাকে আমরা সয়াবিন খেতে না করি, তো সয়াবিন অয়েল তো ডেফিনেটলি সে খাবে না, এইটা তো বলাই থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট খুব সিলেক্টেড কিছু কিছু অটোইমিউন ডিসঅর্ডার্স থাকে, যেখানে স্পেসিফাই করে দেওয়া হয় যে ইউ ডোন্ট ইউজ দিস অয়েল, অ্যান্ড এই অয়েলটা আপনার ইউজ করা উচিত বা এটা করা উচিত না, মানে ফাইন লাইন অফ ডিমার্কেশন দেওয়া থাকে তাতে। আচ্ছা আচ্ছা। গ্যাস্ট্রো ডক্টরদের কথা যখনই বলা হয় বা কোনো একটা ট্রিটমেন্টের ব্যাপারে আমি একটু বলতে যাচ্ছি, যে এন্ডোস্কোপি যে টার্মটা, এটা খুব কমন। হ্যাঁ, অফকোর্স ভেরি মাচ কমন টার্ম। তো আমি যা শুনেছি আপনার ব্যাপারে, যে আপনার পেশেন্টদেরকে এন্ডোস্কোপিতে আপনি খুব একটা মানে করেন না বা কিছু, এই ব্যাপারে যদি কিছু একটা বলতেন, মানে এন্ডোস্কোপি জিনিসটা নিয়ে। অ্যাকচুয়ালি করি না বলাটা তো ভুল হয়ে যাবে, কারণ আমি তো ভগবান না যে আমি এন্ডোস্কোপি না করে পেশেন্টের কি হয়েছে বলে দিতে পারবো। কিন্তু এন্ডোস্কোপি কেন করাই না, দুটো রিজন আছে তার। একটা হচ্ছে প্রসিডিওরটা খুব ভালো প্রসিডিওর না, মানে ইজি প্রসিডিওর না, মানে এগেইনস্ট ইজি প্রসিডিওর না, কষ্ট হয়। অ্যান্ড প্রসিডিওর যখন করা হয়েছিল আমার রিলেটিভসের ওপরে, সেই রিলেটিভ সেই প্রসিডিওরটাকেও মনে রেখেছে এবং ডাক্তারটাকেও মনে রেখেছে, দিনটাকেও মনে রেখেছে, আজ অবধি 3 ইয়ার্স হয়ে গেছে। তো আমি মনে করি যে এন্ডোস্কোপি করে তো ডেফিনেটলি আমি একটা মানে ডায়াগনোসিসে পৌঁছাবো যে ভেতরে কী আছে। যদি কারোর পেশেন্টের মিস হয়ে যায়, ডেফিনেটলি করা উচিত। কিন্তু এখানে একটা মানে আমার একটা নিজের ইয়ে আছে, যে পয়েন্ট আছে, যে ইটস লাইক ধরুন আপনি আমার সঙ্গে পডকাস্ট করছেন, তো আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছি। এবার ধরুন আমার কোনো মানে জিনিসের মনে হলো না এটা আমার এগেনস্টে যাচ্ছে, তো আমি হয়তো চলে গেলাম, তো আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগেই কিন্তু আপনি বলেন বাহ ডাক্তারবাবু খুব ভালো, ওনার সঙ্গে খুব ভালো কথা হলো, উনি ওনার মতন লোক হয় না। আবার কিছুক্ষণ পরেই আপনিই কিন্তু বলবেন না লোকটা চলে গেল, হি ইজ নট গুড ম্যান। তার মানে একটা লোকে দুটো ভার্সন আপনি পেলেন। তো সেম আমাদের পেটেও হয়, যে যখন আমি এন্ডোস্কোপি করছি ওই টাইমটা যদি অ্যাসিড সিক্রেশন বেড়ে থাকে কিছুক্ষণ আগে, তাহলে আমি কিছু কিছু ক্ষত হয়তো পাবো। হ্যাঁ, ক্রনিক কেসে যদি হয়ে থাকে, অনেক দিন ধরে তার ক্ষত হচ্ছে পেটের মধ্যে, সেইটার জন্য তো আমি আলাদা সিমটমসও পাবো। একটু পেটে জ্বালা হলো, একটু পেটে ব্যথা হলো, 1 মাস 2 মাস ধরে ভুগছে, তো তার জন্য আমি একটা এন্ডোস্কোপি করিয়ে দিলাম, সেইটা ইজ নট দ্য ট্রিটমেন্ট প্রোটোকল হওয়া উচিত না আমাদের। এবং এইটার জন্য যেটা করা উচিত, যেটা অনেকে জানেই না, এন্ডোস্কোপি আপনিও জানেন, আপনি পিএইচ মনিটরিং এর সম্বন্ধে শুনেছেন? না, ইটস এলিয়ান টার্ম টু ইউ। কারণ হচ্ছে পিএইচ মনিটরিং হচ্ছে আমার পেটে যে অ্যাসিডটা হচ্ছে, পিএইচ তো জানেন, অ্যাসিডিক পিএইচ, বেসিক পিএইচ আমরা বলি, তো পিএইচটা আমাদের জানা দরকার, যে পেটের আমার পিএইচটা কি আছে। এবং সেটা তখনই সম্ভব হবে যখন 24 আওয়ার পিএইচ মনিটর করা হবে। সারা দিন ধরে আমি যখন মনিটর করছি, আমি বুঝতে পারলাম হ্যাঁ আমার স্টমাক অ্যাসিডিক আছে, তার মানে আমার সেখানে কিন্তু হয়তো এন্ডোস্কোপি দরকার পড়লেও পড়তে পারে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি কিছু পেশেন্টসের হিস্ট্রি থেকে থাকে, তো আমরা কিছুটা সিমটমস তো ম্যাচ করাতে পারি, যে এই সিমটমের পেশেন্টকে আমি এন্ডোস্কোপি করবো। সেটা কিন্তু সত্যি কম, মানে আমার পেশেন্টের কম বলে না, জেনুইনলি কম হয় ওভারঅল। যেমন কিছু ক্রাইটেরিয়া থাকে যে এগুলো হলে আমরা এন্ডোস্কোপি করতে বলি, তো সেই ক্রাইটেরিয়াতে অত পেশেন্ট এসে এন্ডোস্কোপি হবে, অ্যাকচুয়ালি অত পেশেন্ট সেই ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারে না। অ্যান্ড আর একটা প্রসিডিওরও আছে, যেমন একটা হরমোন আছে আমাদের বডিতে, সেটা ফুড যদি আমাদের পেটে যায় তাহলে ওটা সিক্রিট করবে, ওটা বাড়বে, আমি যখন ব্লাড থেকে নেব তখন ওটা বেড়েই থাকবে। তো দিস ইজ নর্মাল ফিজিওলজি। কিন্তু সেই হরমোনটাই যদি খাবার না পেটে গেলেও
তখনও যদি বেড়ে থাকে তার মানে সবসময় সিক্রেট কিন্তু ওটা হচ্ছে। তার মানে ফাস্টিং স্টেটে যদি আমি হরমোনটা নিই, সেটা যদি বেড়ে থাকে, অ্যাটলিস্ট তখন একটা ব্লাড টেস্ট হলো, তো সেটা যদি বেড়ে থাকে তখন আমি এন্ডোস্কোপির কথা ভাবতে পারি না পেশেন্টের এন্ডোস্কোপি লাগবে। ফার্স্ট লাইন অফ মানে ইনভেস্টিগেশন অফ চয়েস হওয়ার কথা না। আচ্ছা, আমি ওটাই বলি, এন্ডোস্কোপি ইজ ডেফিনেটলি ইনভেস্টিগেশন অফ চয়েস, বাট নেভার ফার্স্ট লাইন। আসলো সঙ্গে সঙ্গে লিখে দিলাম, সেটা উচিত না করা। আচ্ছা, কারণ প্রসিডিওরটা তো ইনভেসিভ প্রসিডিওর, নন ইনভেসিভ না। মানে খুব মানে মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে করা, তার আগে একটা স্প্রে দেওয়া, এবং এন্ডোস্কোপি বেরিয়ে মানে এন্ডোস্কোপ মেশিন বের করে নেওয়ার পর যখন পেশেন্ট বাড়ি যায়, অনেকক্ষণের জন্য তার গলার আওয়াজটা বসে থাকে। একটু বয়স্ক পেশেন্টদের অনেক দিন থাকে, তো সেইটা অনেকে ডেপথে ঢুকতে চায় না। এন্ডোস্কোপি হয়ে গেল, রিপোর্ট দিলাম, হয়ে গেল, পেশেন্ট চলে গেল। তো সেই হিসাবেই আমি বলছিলাম যে এই কারণে আমার পেশেন্টের হয় না এন্ডোস্কোপি বেশি। মানে আপনি এটাই বললেন, এটা করারও একটা কারণ থাকতে হবে, নির্দিষ্ট কারণ থাকতে হবে। তো কারণের থেকে বেশি ক্রাইটেরিয়া থাকতে হবে। ঠিক আছে, তো সেইটার জন্যই মেনলি আমার পেশেন্টের হয়তো এখন এন্ডোস্কোপি কম হয়, এখনো তারা ভালো আছে বাই গ্রেস অফ গড। আচ্ছা ডাক্তারবাবু, একটা টার্ম আছে ডিজিজ রিভার্সাল। মানে আমি যতটুকু জানি যে একটা রোগ আমার আছে, সেই রোগটা অনেকটা কমে গেছে, আবার আমার গাফিলতির জন্যই সেই রোগটা আবার ফিরে আসতে পারে। তো এই ব্যাপারটার সাথে গাট হেলথের কতটা মানে ইম্পর্টেন্স আছে, এটা যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যেটা প্রথম যে পয়েন্টটা আপনার ছিল যে গাট হেলথ, মানে গ্যাস্ট্রো লাইনে যেটা আমরা বলি যে পেটের রোগ, একই জিনিস। যে পেটে যদি আমাদের মেটাবলাইজ হয় বা জিনিসগুলো অ্যাবজর্ব করে ঠিকঠাক করে, তাহলে সে নিউট্রিয়েন্ট তৈরি করবে যেটা আমার বডি ভালো করে মানে অ্যাবজর্ব করবে হেলদি ওয়েতে। আর যদি সে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব না হয় তাহলে টক্সিন হিসেবে তৈরি হবে। এবার যদি যেটা বললাম প্রথমেই যে যদি আমার ব্লাড সুগারটা মেটাবলাইজ না হয়, রক্তে রয়ে যায়, তাহলে আমার ডায়াবেটিস হবে। যদি আমার কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমার ডিসলিপিডিমিয়া বলে একটা রোগ হয়, হাই কোলেস্ট্রল যেটাকে বাংলায় আমরা বলি, কোলেস্ট্রলের রোগ যেটাকে সেটা হয়। কোলেস্ট্রলের রোগ যদি বেড়ে যায় তার থেকে হচ্ছে অনেক সময় হার্টের রোগও হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে রিভার্সাল হয় না তা না, রিভার্সাল তো অবশ্যই হতে পারে। যে যেই জিনিসগুলো খাচ্ছি আমরা বেশি, ওভারইট যদি আমরা কোনো জিনিস করি, তখনই এই লাইফস্টাইল ডিজিজগুলো আমাদের আসে। তো সেটা লাইফস্টাইল চেঞ্জ করে, ওয়ার্কআউট শিডিউল প্ল্যান করে, ডায়েট ঠিকঠাক প্যাটার্ন চেঞ্জ করার পরে সেটাতে অনেকটা আমাদের কন্ট্রোলে চলে আসে জিনিসটা। অনেকের সুগার কন্ট্রোলে চলে আসে, মেডিসিনও ছেড়ে যায়। সুতরাং সেটাকেই বলি ডিজিজ রিভার্সাল। কিন্তু এটা জিনিস মনে রাখতে হবে কশনের মতন, যে যদি আবার আমি মনে করি যে আমার তো ডিজিজ রিভার্স হয়ে গেছে, আমি আবার আমার পুরনো ফর্মে চলে যাব, তখন ওটা এসছিল লাইফস্টাইল থেকেই, আবার আসবে লাইফস্টাইল থেকেই। এরকম না যে রিভার্সাল মানে আর কোনোদিনও ফিরবে না। এটা আপনি নিজের লাইফটাকে ভালো করে লিড করছেন, আপনি লাইফস্টাইল চেঞ্জ করেছেন, তার জন্য আপনার ডিজিজটা রিভার্সড হয়েছে। তার মানে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যায়নি, এটা জাস্ট রিভার্সড। মানে কনসিয়াস থাকতে হবে, কনসিয়াস তো অবশ্যই থাকতে হবে। কারণ সেই ইংলিশে যেটা বললাম, ইউ আর হোয়াট ইউ ইট, এই জন্যই বলে যে আপনার যা যা শরীরে হচ্ছে, আপনি যা খাচ্ছেন সেটাই। এবং এখানে একটা আমি পয়েন্ট অ্যাড করতে চাই যে সাধারণত আমরা কেউ এটা হিসাব করিও না। যে যদি কেউ বলে দুপুরে আজকে কি খেয়েছেন, মানে ভাত খেলাম, ডাল খেলাম, সবজি খেলাম, মাছ মাংস যা যেরকম যে খাচ্ছে, কিন্তু কতটা পরিমাণে খেলাম সেটা আমরা কেউ জানি না। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইটা বলছি না যে আপনি প্রত্যেকটা খাবার মেপে খান, কিন্তু একটা আইডিয়া থাকা দরকার যে হ্যাঁ আমার মোটামুটি ভাতের পরিমাণ যদি হয় সেটা 1 মুঠ হলো, বা আমার বডি হিসাবে 2 মুঠ খেতে হতে পারে। এরকম না যে 1 থালা ভাত দিলে আমি মানে আজকে 1 থালা খাচ্ছি তো কালকে 2 থালা খাচ্ছি, সেটা না। প্রত্যেকটা মানে আমাদের যে ডায়েটের মধ্যে পয়েন্টস গুলো হয়, যেমন প্রোটিনস হয়, কার্বোহাইড্রেট হয়, ফ্যাট হয়, মিনারেলস হয়, ভিটামিন হয়, সবেরই কিন্তু একটা পরিমাণ আছে। এবং এখন দেখবেন কিছু মানে লেটেস্ট ট্রেন্ড বলবো, ফ্যাশন তো বলা উচিত না, মানে আমাদের অডিয়েন্সটা একটুখানি ডিজার্টেন্ট হবে বললে, যে প্রোটিন খাচ্ছে সবাই। এবং যারা জিম করছে তারাও খাচ্ছে, যারা করছে না তারাও খাচ্ছে। তো আমি জিম যারা করছে তাদের সম্বন্ধেই বলতে চাইছি যে ইয়াংস্টার যারা আছে 1.5x 2x অফ ইয়ার বডি ওয়েট খাচ্ছে। তো এখানে একটা জিনিস আমি জাস্ট ক্লিয়ার করতে চাই যে 1.5x 2x অফ বডি ওয়েট খাওয়া যায় না তা না, কিন্তু ওরা কারা খাচ্ছে জানতে হবে। বডি বিল্ডিং যারা করছে, যারা স্টেজ শোতে যেতে চাইছে, স্টেজে বডি প্রেজেন্ট করতে চাইছে, বডি শোতে যেতে চাইছে, তাদের 1.5x কিংবা 2x হলে তাও চলে। রিজন হচ্ছে ওদের যে বডি ওয়েটটা, দ্যাট ইজ লিন বডি ওয়েট। যারা স্টেজ শো অব্দি যাবে তাদের মধ্যে কিন্তু ফ্যাট পার্সেন্টেজ কম আছে। সাধারণ যারা আমরা চাকরি বাকরি করি বা মানে নর্মাল লাইফ লিড করছি, ফিট আছি, হয়তো একটু বাইসেপসও আছে, একটু শোল্ডার্সও ডেভেলপ হয়েছে, কিন্তু বডি বিল্ডারদের মতন হয়নি। তখন ক্যালকুলেশনটা দাঁড়ায় হচ্ছে বডি ওয়েটে যা ফ্যাট পার্সেন্টেজ আমার আছে, যেমন ধরুন 15%, 20%, 25% ইজ হেলদি ফ্যাট পার্সেন্টেজ, ঠিক আছে। তো সেই 25% ফ্যাট ধরুন 80 কিলো কারোর ওজন হলো,
তার যদি দেখা যাচ্ছে তার 20% বডি ওয়েট ফ্যাট পার্সেন্টেজ আছে, তাহলে সেখানে আমাকে 80 থেকে 20% মাইনাস করতে হবে, মানে 16 মাইনাস করতে হবে। তো দ্যাট কামস টু 64 এর 1x টাইম যদি আমরা খেয়ে নিই প্রোটিন, দ্যাট ইজ ইনাফ, সেটাই যথেষ্ট। এবার সেটা কতটুকু সেটাও যদি জানে লোকে, তাহলে বলবে না যে না প্রোটিন পাউডারের যে মানে বক্সেস গুলো হয় সেটার এবিলিটি আছে কিনা বুঝতেই পেরে যাবেন, যে হিসাবটা আমি আপনাকে বোঝাবো। 100 গ্রাম চিকেন কুক যদি হয় তাতে থাকে হচ্ছে 30 গ্রামস প্রোটিন, খুব মানে ভালো কোয়ালিটি চিকেন হয়ে গেলে 35 গ্রামস থাকে। তার মানে কিন্তু 200 গ্রাম চিকেন যদি আমার হয়ে যায় 60 গ্রামস আমার কভার হয়ে গেল। 80 কিলো লোক যে আছে যার একটু ফ্যাট পার্সেন্টেজ 25%ও আছে, তারও কভার হচ্ছে। আর সেকেন্ডলি আমার 200 গ্রাম চিকেন দরকার হবে না, কারণ আমি যে রাইসটা খাচ্ছি তাতেও একটু প্রোটিন থাকছে, আমি ডাল খাচ্ছি তাতেও আমার প্রোটিন থাকছে, অ্যান্ড আমি যে ভেজিটেবলসও খাচ্ছি প্লান্ট সোর্স যেটাকে বলি, প্লান্ট সোর্সে জিরো প্রোটিন কিন্তু হয় না। সুতরাং মানে ম্যাক্সিমাম 150 থেকে 175 গ্রাম যদি ফিশ কিংবা চিকেনের নেওয়া হয়, 1 পিস মাছ কি 2 পিস মাছ হলো, আর চিকেনেরও সেরকমই অ্যামাউন্ট বললাম, একটা আন্দাজ তো আছে 175 গ্রামসে কত পিস হতে পারে, 2 থেকে 3 পিস, ম্যাক্সিমাম 4 পিস। প্লাস যদি সে ব্রেকফাস্টে ডিম ইনক্লুড করে, তো একটা ডিমে বা দুটো ডিমে আমাদের এগ হোয়াইট যদি ধরি বা হোল এগও যদি ধরি, দুটো ডিমে কিন্তু 12 গ্রাম হয়ে গেল আমাদের। তো সেই হিসাবে প্রোটিন পাউডার যারা নন ভেজিটেরিয়ান আছেন, যারা নন ভেজিটেরিয়ান ফুড খেতে পারেন, টলারেট করতে পারেন, অ্যাজ সাচ সেরকম বিউটিলিটি তো কিছু নেই, যতক্ষণ না আমি বললাম যে স্টেজ শো কিংবা বডি বিল্ডিং স্টেজে যেতে হবে সেখানে, কারণ সেখানে তাদের ডিসিপ্লিনটা তো ম্যাটার করে। শুধু প্রোটিন পাউডার খেতে তারা স্টেজে উঠতে পারে না, ওরা নিয়ম করে ওয়ার্কআউট রুটিনটা ফলো করেছে, ফুড প্রপোর্শনাল ভাবে খেয়েছে, জলের ইনটেক ঠিকঠাক রেখেছে, ঠিক আছে। অ্যান্ড যেই প্রোটিনটাই যদি কেউ বেশি খেয়ে নেয়, যারা ভাবে প্রোটিন বেশি হলে কি হবে, একটু বেশি প্রোটিন গেল, সেটা কিন্তু আমাদের কিডনি এফেক্ট করবে। আচ্ছা, নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা বডিতে ডেভেলপ করবে সেটা ধীরে ধীরে ইউরিয়া বাড়িয়ে দেবে, বডি ক্রিয়েটিনিন বাড়িয়ে দেবে, ফাইনালি পেশেন্টটা কিডনি পেশেন্ট হয়ে যাবে। মানে প্রোটিন ভালো করে মানে ভালো করতে গিয়ে উল্টো খারাপ হয়ে যাবে, ব্যাকফায়ার করে বেসিক্যালি। আপনি লাইফস্টাইলের কথা বললেন, এটা নিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, নিজেকে নিয়েও বলছি বা এখনের জেনারেশনকে নিয়ে বলছি। বেশিরভাগই দেখা যায় সে ওয়েব সিরিজ দেখার জন্য হোক বা কাজের সূত্রেই হোক, সবাই লেট নাইট ঘুমোয় এবং লেট নাইট খায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা যদি বলুন যে রাত্রে তুমি ঘুমাচ্ছ দেরি করে, কখন খাওয়া উচিত বা কি, এই ব্যাপারটা যদি বলেন। এখানে দেখুন কিছু ক্ষেত্রে তো নাইট শিফট হয় লোকে, সেখানে মানে কুডোস টু দেম যে যারা নাইট শিফট করেও লাইফ লিড করছে, এটা তো আমি বললে চেঞ্জ হয়ে যাবে না। তো নাইট শিফট যারা মানে জব ক্ষেত্রে বা কোনো ওয়ার্ক স্টাইল ক্ষেত্রে করছে, তো সেটা তাদের পক্ষে একটা আলাদা হিসাব আসবে, সেটা আমি বোঝাচ্ছি আপনাকে পরে। নর্মাল যেটা আপনি বললেন ওয়েব সিরিজ যারা দেখছে বা হয়তো লেট নাইট ওয়েব সিরিজ দেখার জন্য তারা দেরি করে ঘুমাচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো যে ডিনারটা তো অবশ্যই আর্লি করা উচিত আমাদের সবার। এবং এখন তো বড় বড় স্টার, আমি নাম নিচ্ছি না, সবাই বুঝতেই পারবে যার সম্বন্ধে বলছি, যে অন্ন কা এক দানা মানে ভাত পর্যন্ত খেতে না করছে আফটার 6 PM। তো আইডিয়াল লাইফ আমাদের সবার হয় না, আমি বলছি না 6 PM পরেই করতে, কিন্তু একটা হ্যাবিট অবশ্যই করা উচিত যে কোনো অফিস গোজে, ইউ শুড ক্যারি ইউর ফুড, নিজের খাবার নিয়ে মুভ করা উচিত। তাহলে অ্যাটলিস্ট টাইমটা যেটা আপনি যেই টাইমে আপনি কাজ করতে যাচ্ছেন, এই এক্সকিউজ আপনার কাছে থাকবে না যে আমি তো কাজের জন্য খেতে পারলাম না। বডির জন্য যদি আপনি যেই টাইমে খাওয়ার আর একটু ওয়ার্কআউট করা, যদি আপনি 45 মিনিটসও বার্ন না করতে পারলেন, তাহলে ওই ইনকাম করে কি লাভ হবে বা ওই কাজটা করেই বা কি হবে? ফাইনালি তো আপনার এখন ইনকাম করছেন বডিকে না দেখে, তারপরে বডিকে দেখতে গেলে সেই ইনকামটাই দিয়ে দিতে হবে। তো সুতরাং মানে আর্লি ডিনার অ্যান্ড আর্লি টু বেড, এটা আমি সবসময় এই জন্যই 45 করি, কারণ হচ্ছে যখন আমি ঘুমাতে যাচ্ছি তখন আমার বডি রেস্টে আছে। আর যদি আমি ডিনার লেটে করি, বা অনেকে বলে এই কনসেপ্টটা যে আমি 10টায় ডিনার করলাম 12টায় শুতে যাচ্ছি, তাতে হার্ম কি আছে, 2 ঘন্টা গ্যাপ দিলাম। শুধু গ্যাপটা ম্যাটার করে না, যখন আমি ঘুমোচ্ছি তখন কিন্তু আমার স্টমাক রেস্টে হওয়ার কথা, মানে স্টমাক ওই সময় খাওয়ার পরে ওটাকে ডাইজেস্ট করতে টাইম লাগাচ্ছে, এবং অনেকে 2 ঘন্টায় তো হজম হয়ে যায়, তো 2 ঘন্টা পরে শুতে যাচ্ছি, প্রবলেম কি আছে? যখন 2 ঘন্টা পরে হজম হয়ে গেল, ডাইজেশনের পরে অনেক পার্টস থাকে, অ্যাবজর্পশন থাকে, এলিমিনেশন থাকে, তারপরে ফাইনালি এক্সক্রিশন হয়, ঠিক আছে। তো সেখানে যখনই স্টমাক তো ডাইজেস্ট করে নিল, কিন্তু বাকি অর্গানস কিন্তু আমাদের ঘুমোচ্ছে, ও না পারছে অ্যাবজর্ব করাতে, না পারছে এলিমিনেট করাতে, এক্সক্রিশনের তো কোনো প্রশ্নই ওঠে না। তো অ্যাজ এ রেজাল্ট অফ উইচ এখন সকালে বাউল মুভমেন্ট হচ্ছে, যখন ফ্রেশ হতে যাচ্ছে পেশেন্টরা, লেট নাইট যারা খাবার খাচ্ছে বা লেট নাইট যারা মুভি দেখে বা ওয়েব সিরিজ দেখে ঘুমোতে যাচ্ছে, তাদের কনস্টিপেশনের রোগ অনেক বেশি হয়।
এবং সেটা কিন্তু আসেও এই লাইফস্টাইল থেকে, ইনিশিয়ালি আসবে না, অনেক দিন করতে করতে যখন আসবে ওটা ইরিভার্সিবল চেঞ্জে চলে যায় তখন, এবং ধীরে ধীরে ক্রনিক কনস্টিপেশন থেকে রেকটাল পেইন হয়, পাইলস হতে পারে, হিমোরয়েডস হতে পারে, ফিশার হতে পারে। তো সেগুলোর জন্য হয়তো মেডিসিনের ট্রিটমেন্টই হলো না, জাস্ট ওই ওয়েব সিরিজ দেখার জন্য, তখন তাকে মনে রাখতে ওই ওয়েব সিরিজের টাইমটা সেটা এখন সে ওটিতে কাটাচ্ছে। মানে ঘুমেরও দরকারটা খুব আছে না হজমের সাথে। আমাদের বডি তৈরি হয় ঘুমানোর সময়, সারাদিন যা কাজ করা হয় বডি রিকভার করে হচ্ছে while you are at rest। মানে যারা ধরুন ওয়ার্কআউটও করছে, রেগুলার ইন্টেন্স ওয়ার্কআউট করছে, স্ট্রেংথ ট্রেনিং করছে জিমে গিয়ে, তো জিমে কিন্তু আমরা বডি বানাতে যাই না, জিমে আমরা মাসল ফাইবার্সকে ভাঙতে যাই, সেটা রিগ্রো করবে বা রিজেনারেট করবে যদি আমার বডি ঠিকঠাক টাইমে রেস্ট নেয় অ্যান্ড অফকোর্স নিউট্রিশন পায়। কিন্তু নিউট্রিশন পাওয়ার সঙ্গে সঙ্গে রেস্টটাও দরকার, তবে তো সে নেক্সট সেশন যখন স্ট্রেংথ ট্রেনিং এর করতে যাবে মাসলসগুলো আবার তৈরি হবে, আবার ওটাকে ফাইবারকে ছিটতে হবে অ্যান্ড মাসল মাস বাড়বে বডিতে। এটা নর্মাল ফিজিওলজি আর কি, মাসল গ্রো করা। আচ্ছা ডাক্তারবাবু, আপনার সম্বন্ধে শোনা যায়, আমি যেটা শুনেছি, যে আপনি ট্রিটমেন্টটা শুরু করেন মেডিসিন দিয়ে, কিন্তু আপনার লক্ষ্য থাকে যে আস্তে আস্তে যেন মানে পেশেন্টের লাইফ থেকে মেডিসিনটা সরে যায় বা অ্যাটলিস্ট কম হয়ে যায়। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন ভেঙে। আপনাকেই আমি কোশ্চেনটা মানে অন্যভাবে রিফ্রেশ করে বলছি যে ধরুন আপনি একটা কমপ্লেন নিয়ে আমার কাছে এসেছেন, এনি কমপ্লেন, আমি গ্যাস্ট্রো গাট হেলথ ভুলেই যাচ্ছি, আমি জাস্ট শুনলাম, শুনে আপনাকে একটা মেডিসিন দিয়ে দিলাম, আপনি মেডিসিনটাকে খুব ভালো আছেন, ডাক্তারবাবু খুব ভালো আছি, আমার সব ভালো আছে, মেডিসিনটা ডিসকন্টিনিউ করলেন, আবার 10 দিন পর আমার কাছে আপনি আসলেন। তো এবার আপনি নিজে বলুন যে আপনার কি ওই মেডিসিনটাকে আমি সিমটমটা কমালাম নাকি আপনার ডিজিজটা কমালাম? কারণ ডিজিজটা যদি কমতো তাহলে আপনি আবার আসতাম না, মানে সিমটম টেম্পোরারি কমলো। তো সেটা আমার ক্ষেত্রে শুধু বলবো না, আমাদের ডাক্তার হিসাবে দায়িত্ব নিয়ে এইভাবেই ট্রিটমেন্ট করা উচিত যে উই শুড ট্রিট দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, নট দ্য সিমটম। ঠিক, কারণ সিমটম কমে গেলে তো তাৎক্ষণিক রিলিফ পেলো পেশেন্টটা, পার্মানেন্ট রিলিফ তো হলো না। ওই যে তাৎক্ষণিক রিলিফটার জন্য কিছু তো পেশেন্টের সাইকোলজিও কাজ করে, এবং ম্যাক্সিমাম রোগী এখন মনে মনে, যদি পেশেন্টকে আমি সেই টেম্পোরারি রিলিফটা না দিই তাহলে সে আমার কোনো অন্য আনুষঙ্গিক যে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি সেটা সে শুনবে না। ঠিক আছে, যেমন ধরুন আমি একটা কনস্টিপেশনারি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে আমাদের প্রচুর পেশেন্ট আছে, পেশেন্ট নিজেই জানে না যে অ্যাকচুয়ালি ওর বাউল মুভমেন্টটা কিরকম হচ্ছে। প্রথম পয়েন্ট বলবে হ্যাঁ আমার আমাশা আছে, আমাশার প্রবলেম নিয়ে বলবে, বাট দ্য প্রবলেম ইজ ও হয়তো জানেই না স্টুল কনসিস্টেন্সি আমাশার কি হয়। তো সেটা এখন মানে পেশেন্ট দেখা তারা বলুন বা একটু বেশি পেশেন্ট অনেক জায়গায় হচ্ছে অনেকে, তো সেখানে কি শুনে নিয়ে সঙ্গে সঙ্গে সে আমাশার ট্রিটমেন্ট করা শুরু করে দিল। তো যখনই সেটা করছে ওর কিন্তু স্টুলটা নর্মালি ছিল, পেশেন্টের মনে হয়েছে যে হ্যাঁ অনেকে আমাশা বলতে আমার হয়তো আমাশাই আছে। তো সেই হিসাবে যখন স্টুলটা হার্ড হচ্ছে তখন বেশি হার্ড হয়ে কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। তো হিস্ট্রি টেকিং এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। সেই কারণেই আমি মেডিসিন দিয়ে স্টার্ট করার সঙ্গে সঙ্গে ওকে যে হোলিস্টিক অ্যাপ্রোচগুলো বলি যে এই এই জিনিসগুলো আপনি লাইফে চেঞ্জ আনবেন, তো সেটা যখন সে আনতে থাকে ধীরে ধীরে মেডিসিন তার কমতে থাকে। মেডিসিন যখন তার কমে যায় ফাইনালি কি এমন দিন আছে যখন তার মেডিসিন লাগেই না। এবার কিছু পেশেন্টের আছে সাইকোসিস, যে না মেডিসিন দিলই না, মেডিসিন দিয়ে মানে চলছে না, তো কি করা যাবে, তখন নিয়ম রক্ষার জন্য আমাকে একটা সাপ্লিমেন্ট বা কিছু একটা দিতে হবে, যাতে খারাপ কিছু হবে না, যেটাকে আমরা নিউট্রাসিউটিক্যাল বলি। নিউট্রাসিউটিক্যালি কি হয়, আমাদের বডিতে কিছু সাপ্লিমেন্টস থাকে যেটা একটু কম থাকে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, সেটা দিয়ে ওটা অপটিমাম লেভেলে আসার পরে তারপরে যদি বাই চান্সে কন্টিনিউও করে, এরকম না যে তার মানে অনেক কিছু রোগ হয়ে যাবে বা কিছু, আইদার সেটা অপটিমাম রেঞ্জে যাওয়ার পরে বাড়বে না বা সেটা অপটিমাম থেকে যাবে, সাইড এফেক্ট কিছু নেই নিউট্রাসিউটিক্যালসে। এটা এখন ইমার্জিং একটা ট্রেন্ড, যেটা কি মানে অ্যালোপ্যাথি ড্রাগেও আমরা বলবো এনি ড্রাগ হ্যাজ গট সাইড এফেক্ট, বাট নিউট্রাসিউটিক্যালে কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, আমরা এন্ডোস্কোপির কথা আগে বললাম, আরেকটা ট্রিটমেন্টের প্রসিডিউর আছে গাট মাইক্রোবায়োম টেস্ট, যেটা খুব কস্টলি আমি যা শুনেছি। মানে তার এখন তো মোটামুটি 20,000 এর যে কিছু নেই। আচ্ছা, মানে 20,000 টাকার মতন খরচা পড়ে, খুব ন্যূনতম বললাম 40,000ও আছে, 50,000ও আছে। কারণ টেস্টটা ইউএসএ তে করানো হয়, ইন্ডিয়াতে স্যাম্পলটা কালেক্ট করা হয়, ইউএস এর বিভিন্ন ল্যাবসে পাঠানো হয়। এইটাকে বলেছে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ বেসিক্যালি। মানে জিনিসটা কি যে আমাদের বডিতে তো দুরকম ব্যাকটেরিয়া থাকে, আমি খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, দুরকম ব্যাকটেরিয়া থাকে, ভালো বাজে। যদি আমাদের বাজে ব্যাকটেরিয়ার নাম্বার বেড়ে যায় তো অটোমেটিক ভালো কমবে, এরকম না যে ভালো ফাইট করতে পারবে। তো কার গাটে কিরকম ব্যাকটেরিয়া আছে সেটাই ইজ মাইক্রোবায়োম টেস্ট। কিন্তু এখন এই ভ্যালু টেস্ট তো সবাই করতে পারবে না,
তো সেই ক্ষেত্রে আমরা কি করি, কিছু সিমটমস থাকে পেশেন্টের, ওভারল্যাপিং সিমটম, দু রকম ডিজিজের একই রকম সিমটম। আচ্ছা, এটা ইন্ডিয়াতে হয় না? না, এখনো পর্যন্ত ইন্ডিয়াতে হয়নি, কারণ অনেকে জানেই না জিনিসটার ইউটিলিটি কি আছে না আছে। তো সেই কারণেই আমরা কি করি, কিছুটা সিমটমস বুঝতে পারি। সিমটমস বোঝার পরে যে আপনাকে একটা গ্যাস্ট্রিনের এক্সাম্পল দিলাম, যে ফার্স্ট হরমোনটা যেটা এমটি স্টমাকে সিক্রিট করার কথা না, সেটা যেমন হরমোনের একটা এক্সাম্পল দিলাম, সেরকম গাট মাইক্রোবায়োমে কিছু ইনফ্লামেশন মার্কার্স থাকে যেটা ব্লাড টেস্টে পাওয়া যেতে পারে আমাদের। ওইটা যদি বেড়ে থাকে তার মানে তার বডিতে একরকম ইনফ্লামেশন আছে, আমি বুঝতে পারলাম। এবং সেই ইনফ্লামেশনের সঙ্গে আমাদের স্টুল টেস্ট কিছু করা হয়, যেমন ধরুন কিছু কিট হয়, যেমন এইচ পাইলোরি অ্যান্টিজেন বলে একটা অ্যান্টিজেন হয়, মানে এইচ পাইলোরি হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা মানে অর্গানিজমের নাম, ঠিক আছে। সেটা যদি আমাদের পেটে থাকে তাহলে অটোমেটিক্যালি কি কি ব্যাকটেরিয়া থাকতে পারে না বা থাকতে পারে একটা আইডিয়া পাওয়া যায়। তো সেই হিসাবে ট্রিটমেন্ট করা হয়। আর যখন পেশেন্ট যদি কেউ অ্যাফোর্ড করতে পারলো তাহলে তো সে গাট মাইক্রোবায়োম নিজেই করে নিতে পারে। কিন্তু এরকম না যে ওই কস্টটা হাই বলে আমি গাট মাইক্রোবায়োম অ্যাপ্রোচ দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করবো না। অপশনস প্রচুর আছে যাতে লোকজন অ্যাফোর্ড করে ট্রিটমেন্টটা করতে পারে এবং কস্টটা ফ্যাক্টর না হবে ওদের কাছে। আচ্ছা আচ্ছা। আরেকটা এই জেনারেশনে এখন দেখা যাচ্ছে যে সে লুকসের জন্যই হোক বা শারীরিক মানে নিজেকে ভালো রাখার জন্যই হোক, ওয়েট লুজ নিয়ে সবাই খুব কথা বলে, খুব কনসার্ন সবাই। তো ওয়েট লুজটা সত্যি মানে আমিও মনে করি খুব দরকার। তো সেটা আপনার এই গাট হেলথের সাথে কি তার কোনো মিল আছে? ওয়েট লস তো সেরকম বলবো না, টার্মটা হচ্ছে ওবেসিটি দু রকম হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ওবেসিটি হয়, একটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি হয়। তো দুটোই খারাপ, কিন্তু সেন্ট্রাল ওবেসিটি ইজ পয়জন বেসিক্যালি। তো ওইটা যা যা করতে পারে অ্যান্ড্রয়েড মানে অতটা খারাপ করে না, কিন্তু ফাইনালি গিয়ে দুজনেই পেশেন্টকে হ্যাম্পার তো করবে। তো ওয়েট লস যেটা আপনি বলছেন, এখানে একটা সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই, ডোন্ট বি কনসার্ন অ্যাবাউট ওয়েট। ওয়েটের মধ্যে কিন্তু আমাদের ওয়াটার ওয়েটও আছে, আমাদের ফ্যাটেরও ওয়েট আছে, আমাদের মাসেলেরও ওয়েট আছে। আর অনেকে ওয়েট লস করার সময় কি করে, ক্র্যাশ ডায়েটিং করে নেয়, একটু হাঁটাহাঁটি শুরু করে দেয়, যখন একটু ওয়েট কমলো, যখন পায়ে মানে নিজের বডি ওয়েট নিতে পারছে তখন সে জগিং শুরু করে দেয়, তখন কিন্তু বডি ওয়েটের সঙ্গে সঙ্গে তার মাসেল লসও হওয়া শুরু হয়ে যায়। তো সুতরাং ওয়েট লস যদি কেউ করতেও চায় তাকে স্ট্রেংথ ট্রেনিংটা অবশ্যই তার রেজিমেনের মধ্যে মানে ঢোকাতে হবে। আমি এটা বলছি না সবাই জিম করুক গিয়ে, সেটা না, বা সবাই আয়রন তুলুক, সেটা না। বডি ওয়েট দিয়েও আমাদের স্ট্রেংথ ট্রেনিং হয়, এবং স্ট্রেংথ ট্রেনিং যদি কেউ করে তার একটা মাসেল মাস থাকে, তো সেই মাসেল মাসটা হিউজ না হোক, যদি প্রিজার্ভড থেকে যায়, যার বডিতে যত বেশি মাসেল মাস থাকবে সে তত বেশি বার্ন আউট করতে থাকবে, মানে টক্সিন তার বডিতে থাকলেও বার্ন আউট হয়ে যাবে কম্পেয়ার টু যেই পার্সনের মাসেলস নেই সেটা। সুতরাং ওয়েট লসের জন্য বলবো যে অ্যাটলিস্ট ইউ শুড ট্র্যাক ইউর ফুড, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন, কত পরিমাণে খাচ্ছেন, সেটা জানা সবচেয়ে বেশি দরকার। এরকম না যে আমি কার্বস খাচ্ছি। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি অনেক পেশেন্টকে জানি যে কার্বস বাদ দিয়ে ভাত বাদ দিয়ে দিল, রুটিও বাদ দিয়ে দিল, কিন্তু প্লেটে তাহলে কি আছে, ইয়া তো চিকেন আছে, নন ভেজিটেরিয়ান চিকেন আছে, ফিশ আছে, কিংবা এগ আছে, তার সঙ্গে সে সবজি খাচ্ছে, 2 থালা 3 থালা সবজি খাচ্ছে, বাট সেই সবজিটা ইজ নাথিং বাট কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেট যদি এক্সেস আমার বডিতে যায় তখন ফাইনালি গিয়ে কিন্তু সেই আমাদের মানে ডায়াবেটিস হতে পারে বা হাইপারটেনশন হতে পারে বা থাইরয়েড হতেই পারে। তার থেকে ভাত খেলেই ভালো হতো, পরিমাণ মতন ভাত খান, মানে পরিমাণটা বুঝে খেতে, পরিমাণ মতন ভাত খান। এবং এর মধ্যে আরো অনেক কনসেপ্ট থাকে, যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর কনসেপ্ট থাকে, যে অনেক লম্বা লম্বা গ্যাপে আমি খাবো, 2 বার খাবো দিনে। তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অলরেডি আমাদের স্লেই সেঙ্গার বলে একটা বুক আছে, গ্যাস্ট্রো মেডিসিনের খুব নাম করা বই, ওইটাই দি বাইবেল বুক বলি আমরা। তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তার মধ্যে ইনক্লুড হয়েছে, কিন্তু এই বললাম ওয়ান সাইজ ফিটস অল জিনিসটা হয় না, ওটার ক্রাইটেরিয়া আছে, কে করতে পারবে আর কে করতে পারবে না, সেইটা একবার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শটা নিয়ে নিই। এবং আরেকটা জিনিস আমি জাস্ট হেল্প করতে চাই পেশেন্টদেরকে বলে, যে অনেক ডাক্তাররা বলে এইটা আমার কাজ না, নিউট্রিশনটা তো আমার কাজ না, আপনি ওয়েট লস করুন। মানে ফ্যাটি লিভারের পেশেন্ট আসলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং এভরি ডক্টর এখন লিখছে এটা 10 to 15% বডি ওয়েট রিডাকশন করুন। বাট আমাকেই পেশেন্ট জিজ্ঞেস করেছে, ইসলামপুরের একজন পেশেন্ট, যে डॉक्टर ने बताया कि वेट लॉस करना है, कैसे तो नहीं बताया। तो धीरे धीरे কিন্তু সে ডিপ্রেশনে গিয়ে আরো ওয়েট তার বেড়ে গেছে, যে ডাক্তার বললোই না তাকে। তো অ্যাটলিস্ট নিউট্রিশনের সাংঘাতিক নলেজ না থাকুক, বাট একটা ফাইনাল যাতে গাইডলাইন দিতে পারে যে হ্যাঁ এইভাবে আপনার ওয়েটটা কমবে, বা এইভাবে চললে আপনার ক্রমশ কমতে থাকবে জিনিসটা, অ্যান্ড সার্টেন এই টাইমে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে, অ্যান্ড বাউন্স ব্যাক করবে না, সবচেয়ে বড় কথা। কারণ ফ্যাট ডায়েট বা ডায়েট জিনিসটা যেটা আমরা বলি, ডায়েট জিনিসটা কিন্তু স্টপ গ্যাপ না, মানে জিনিসটা ডায়েটই না, দিস ইজ ইয়োর লাইফস্টাইল বেসিক্যালি। যে এইটা ভাবা যাবে না যে আমি এইটা কদিন ডায়েট করে আমি রোগা হয়ে যাবো, আমাকে ওটাকে নিজে মানে লাইফে ঢোকাতে হবে, দিস ইজ মাই লাইফ।
আর যেটা আপনি প্রথমে কোশ্চেনটা করলেন আমাকে মোমো চাউমিনের কথা, তো এখানে একটা পয়েন্ট আছে, অনেক হয়তো আমার সঙ্গে একমত হবেন না, যে ডাক্তার এদিকে ডায়েট নিয়ে কথা বলছে, ওদিকে আবার বলছে ফাস্টফুডও খেতে হবে। অবশ্যই খেতে হবে, সেটা ইনিশিয়ালি স্টার্ট হবে হচ্ছে মান্থলি ওয়ান্স, তারপরে স্টার্ট হবে 15 ডেজে ওয়ান্স, তারপরে হবে উইকলি ওয়ান্স। রিজন হচ্ছে যদি কনস্ট্যান্ট কেউ একদম পুরোপুরি ফাস্টফুড যে খেত, বা আমরা সবাই ফাস্টফুড খেতে অল্প বেশি ভালোই বাসি, সেটা যখন জিরো হয়ে যায় তখন তার মাইগ্রেন হবে। সুতরাং মানে দ্য অপশন ইজ যে আপনি যদি এক প্লেট মোমো খেতে চান, আপনি জেনে গেলেন আজকে আমি বিকেলে খাবো, মোমো খেতে হবে, তো আমি সেটা খেলাম। তো আপনি যখনই মোমোটা খেলেন একটা আইডিয়া পেয়ে গেলেন যে এখানে এতখানি চিকেন আছে, একটু ডালটাও হয়তো দিয়েছে, বা একটু হয়তো ভেজিটেবলস হয়তো ইউজ করেছে, ময়দাও আছে, তো সেটার একটা ওভারঅল ক্যালোরি আপনার আইডিয়া থাকা দরকার যে এটা কতটা হতে পারে। সেটাকে আপনাকে একটা মিল দিয়ে কম্প্রোমাইজ করতে হবে। বা আরেকটা অপশন আছে, সেটা একটু কঠিন অপশন, যে যখন আপনি জেনে গেলেন যে আপনি একটা ফাস্টফুডের কোনো প্লেট খাবেন বা কোনো ডিনারেই গেছেন আপনি, তো অ্যাভারেজ আমরা 700 to 800 ক্যালোরিজ কিছু না হিসাব করে খাই, ম্যাক্সিমাম 1000 ক্যালোরিজ, ঠিক আছে? তো আপনি জাস্ট 1 আওয়ার, যেদিন আপনার গালা ডিনারটা আসছে তার একদিন আগে আপনি যা সারাদিনে হাঁটছেন স্টেপস, সেটার থেকে আপনি 5000 স্টেপস বেশি হাঁটবেন, ইজ নট ইভেন 45 মিনিটস। আর পরের দিন যখন আপনি মানে নর্মাল ওয়ার্ক যা লাইফস্টাইল লিড করছেন, পরের দিন 45 মিনিট বেশি হাঁটবেন। তাহলে যেটাই আপনি খাচ্ছেন গালা ডিনারে, বডিতে 100% বার্ন আউট তো হলো না, কিন্তু যেটা অ্যাবজর্ব হবে আপনার ক্ষতি করবে না। মানে যা বুঝলাম আমি, সাধারণ কথায় বলতে গেলে খাও কিন্তু মেপে খাও। মেপে খাও, এক্স্যাক্টলি, মেজার ইওর ফুড। মানে যদি আপনি মেজার না করতে পারেন আপনার খাবার, তাহলে খাবারটা গিয়ে বডিতে ভালো কাজ তো করবে না, উল্টো ভালোর জায়গায় খারাপই করবে। তো ডাক্তারবাবু, অনেক কিছু তো আপনার থেকে জানলাম, আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে। এবার পডকাস্টের একদম শেষেই চলে এসেছি, শেষে একটাই আপনার থেকে জিনিস জানতে চাই দর্শকদের জন্যই, আপনাকে কোথায় কোথায় অ্যাভেলেবল পাওয়া যায়? অ্যাকচুয়ালি আমার জন্ম শিলিগুড়িতে। আচ্ছা। তো আমি তো শিলিগুড়িরই ছেলে, সেই হিসাবে নর্থ বেঙ্গল বেল্টে আমাকে আপনি রায়গঞ্জেও পাবেন, আচ্ছা, আপনি আমাকে গঙ্গারামপুরেও পাবেন, মান্থলি টুয়াইস যাই। অ্যান্ড তার সঙ্গে কুচবিহারের দিকেও যাচ্ছি, এখন রিসেন্ট স্টার্ট হয়েছে। অ্যান্ড শিলিগুড়িতে বাগডোগরাতে অ্যাভেলেবেল আছি, ইসলামপুরে অ্যাভেলেবেল আছি, কিষানগঞ্জে অ্যাভেলেবেল আছি। অ্যান্ড জলপাইগুড়িতে, মানে আমার বাবার বাড়ি জলপাইগুড়ি, তো সুতরাং জলপাইগুড়িতেও আমি অ্যাভেলেবেল আছি, সেই মান্থলি ওয়ান্স ওখানে। আচ্ছা, একটু যদি বলে দিতেন যে ধরুন এই যে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোথায় কোথায় আপনাকে পাওয়া যেতে পারে, মানে নার্সিং হোমের নাম বা ক্লিনিক? নার্সিং হোম না, সেরকম নার্সিং হোমে তো আমি অ্যাটাচ হইনি, একটা জায়গাতে ইটাহার বলে জায়গা, যখন প্যারামাউন্ট নার্সিং হোমে অ্যাটাচ হয়েছি সেখানে বসি এরকম। এবং এই ভিডিওটার নিচে সব ডিটেলস দেওয়াও থাকবে কোথায় কোথায়। আপনি বোধহয় নেউটিয়াতেও আগে বসতেন? হ্যাঁ, আমি আগে নিউটিয়াতে ছিলাম, তো এখন তখন আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করিনি, তখন প্র্যাকটিসে নামিনি, তখন অ্যাটাচ ছিলাম নিউটিয়াতে। তারপরে তো কাজের সূত্রে কলকাতায় যাওয়া হয়, আর এখন কলকাতাতে যখন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি, তারপরে আমি এখানে ফিরে এসে নর্থ বেঙ্গলে যেহেতু জন্ম, তো নর্থ বেঙ্গলের লোকেদের জন্য কিছু করতে চাইছিলাম আর কি। তো ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য, এত কিছু সুন্দর করে বলার জন্য। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, যেটা ডাক্তারবাবু বললেন যে গাট হেলথ মানে ওভারঅল হেলথ, পেট ভালো থাকলে বাকি সব কিছু ভালো থাকবে, আপনি ফিট থাকবেন, সুস্থ থাকবেন। তো থ্যাংক ইউ, আজকের জন্য এটাই, আবার আসবো কোনো অন্য পডকাস্ট নিয়ে। ভালো থাকবেন।